বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে সাধারণ গণিত লাইভ ক্লাসে স্বাগতম। আজকের ক্লাসটিতে আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 2019-20 সেশনের ইউনিটের অর্থাৎ ব্যবসা শিক্ষা অনুষদের সেট এর যে 15টি সাধারণ গণিতের প্রশ্ন এসেছিল সেই প্রশ্নগুলো সমাধান করব। আশা করি তোমাদের ক্লাসটি খুবই হেল্পফুল হবে। এস এম নাসিম ইসলাম, ওয়ালাইকুম আসসালাম। ফাহিমা ইসলাম ফামি, ওয়ালাইকুম আসসালাম। আমরা একটু অপেক্ষা করি সবাই লাইভে যোগদান করার জন্য। 1 মিনিটের মধ্যে আমরা ক্লাসটি শুরু করে দিব। বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় যারা তোমরা বিশেষ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে চাও তাদের জন্য কিন্তু এই সাধারণ গণিত টপিকটি খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে ই এবং বি ইউনিটে 15 মার্কসের এই ম্যাথ থেকে প্রশ্ন আসে, তা আমরা পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে বিগত বছরের প্রশ্নগুলো অনলাইনে লাইভ ক্লাসের মাধ্যমে তোমাদেরকে সলভ করানোর চেষ্টা করব। আশা করি তোমাদের যে 2-1টা প্রশ্নের সমস্যা থেকে থাকে উপকৃত হবা তোমরা। আমরা গতদিন যে প্রশ্নগুলো সমাধান করেছিলাম সেখান থেকে স্টার্ট করব। আচ্ছা, তোমরা হয়তোবা এই প্রশ্নটির সমাধান আমি গতদিন দিয়েছিলাম। যারা এই প্রশ্নটি গতদিন বুঝতে পেরেছিলে তারা একটু সবাই কমেন্টে উত্তরটি জানাও, তারপর আজকে আমি নতুন করে আবার করিয়ে দিব। যারা সালাম দিয়েছো সবাইকে ওয়ালাইকুম আসসালাম। আমরা আসলে 1 থেকেই শুরু করি, তারপরে যেগুলো হয়ে গিয়েছে সেখান থেকে আবার স্টার্ট করব, সমস্যা নেই। আচ্ছা, আমরা এখন দেখো এই প্রশ্নটা আমরা বলেছিলাম যে প্রশ্নটির একটু বুঝতে হবে। যারা নতুন আছো তারা একটু খেয়াল করো, যারা আজকেই নতুন আছো। এখানে হচ্ছে যে 640 এর 45% প্লাস 450 এর 64% ইকুয়াল 1440 এর কত পার্সেন্ট? এইভাবে আমাদের অঙ্কটি এই প্রশ্ন ছিল। তো এইখানে আসলে এই দুইটা থেকে আমরা একটা মান বের করতে পারবো, আর এইখান থেকে একটা মান বের হবে, তারপরে আমরা এই পার্সেন্টেজের মানটা বের করতে পারবো। সেটা কিভাবে করা যায় সেটা আমরা একটু সাজাই। আমরা জানি এর কাজটা অনেকটা গুণের মতো, তাহলে আমরা গুণ চিহ্ন দিই। আসলে এর আর গুণ কিন্তু পার্থক্য আছে, তবে আমরা এই অঙ্কটা করার সুবিধার্থে আমরা এখানে গুণ চিহ্ন দিয়েছি। যোগ, একইভাবে এইখানে দেখো 450 এর 64% ইকুয়াল দেখো 1440, এখানে আমি একটা গুণ চিহ্ন দিলাম। কত পার্সেন্ট? তাহলে কতটাকে আমি এক্স ধরি, আর যেহেতু পার্সেন্টেজ আছে তাহলে নিচে একটা 100 দিতে হবে। সবসময় মনে রাখবা পার্সেন্টেজ চিহ্নর নিচে 100 দিতে হয়। এখন আমরা ক্যালকুলেশন করি, এটা যদি আমি কাটাকাটি করি, দেখো এই 0 0 আমি কাটতে পারি। 5 দুগুণী 10 আর 5 নং কত? 45। এই দুই দিয়ে তুমি যদি 64কে কাটো তাহলে হবে কত? 32। কাটাকাটিটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। আবার এইখানে দেখো 0 এবং 0কে আমি কেটে দিই। এইটা যদি কাটি আগের মতোই 5 নং 45, আর এখানে হচ্ছে 5 দুগুণী 10, তার মানে 2। এই 2 দিয়ে যদি 32 হয় তাহলে এখানে হচ্ছে 32। আর এই 0 এবং এটা আমরা কাটতে পারি। এরপরে যদি আমরা 5 দিয়ে কাটি তাহলে এখানে হবে 5, আর এইখানে হবে কিন্তু 72, অর্থাৎ 72 দুগুণ 144। কাটাকাটির পরে লাইনটা আমাদের এরকম দাঁড়ালো।
তোমরা আগের দিনে যারা ক্লাসটি করেছো তারা অবশ্যই কমেন্টে উত্তরটি জানাও। আর আমরা নতুন করে আবার করতেছি। এই 32 সাথে আমি যখন 9 গুণ করি, দেখো 32 আর 9 গুণ করলে আমার হবে 288। এটা তোমরা একটু রাফ করো, আর রাফটা দেখো এইভাবে করতে পারি। মনে করো এই 2 নাই, তাহলে 30 রাউন্ড ফিগার করে নাও। 30কে যদি 9 দিয়ে গুণ করো 270 হয়, দেন 9 দুগুণি 18, দেখো 288। ক্যালকুলেটরের কিন্তু প্রয়োজন হলো না। এখানে একইভাবে 288 ইকুয়াল, এখানে দেখো 72 সাথে x গুণ করতে হবে, আর 5টা আমাদের নিচে হবে, তাহলে এই দুইটা যোগ করলে এখানে হবে তোমার 576 ইকুয়াল, এখানে একটা এক্স আছে 72x, নিচে হচ্ছে 5। এখন তোমরা যদি আর আর গুণ করো, একজাক্টলি লাইনটা এরকম হয়, দেখো 576 গুণ হচ্ছে 5, আর এই 72টা কিন্তু আমি এখানে নিচে নিয়ে আসতে পারি, ইকুয়াল আমি লিখতে পারি x। এখন আমি যদি কাটি, এইটার এটা কাটলে যদি ভাগ করো তুমি রাফ, তাহলে এখানে হবে হচ্ছে 8, তার মানে 5 8 কত হয় 40, তাহলে আনসারটা হবে আমাদের 40। তোমরা পুরো প্রসেসটা একটু দেখো, কারো যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই তোমরা কমেন্টে জানাও। ক্লাসটি তোমাদের টাইমলাইনে শেয়ার করে দাও, যাতে তোমাদের বন্ধুরাও আসলে ক্লাসটি করে উপকৃত হয়। যারা আমরা ক্লাসে উপস্থিত আছি সবাই একটু কমেন্ট করার চেষ্টা করব। প্রত্যেকটা অঙ্ক শেষ হওয়ার পরে তোমরা কমেন্টে আনসার অথবা ডান লিখে দিলে আমি পরবর্তী প্রশ্নে চলে যাব। ওকে, আমরা 2 নম্বর প্রশ্নটা সমাধান করব এখন। দেখো এই প্রশ্নটা বলা হচ্ছে যে নিচের সবথেকে ছোট ভগ্নাংশ কোনটি, অর্থাৎ এই যে 4টা ভগ্নাংশ, এই ভগ্নাংশগুলোর মধ্যে সবথেকে ছোট ভগ্নাংশ কোনটি। তাহলে আমরা একটা কম্পেয়ার করি। এটার নিয়মটা হচ্ছে, মনে রাখবা, এই দুইটা ভগ্নাংশ এরকম যদি ছোট বা বড় ভগ্নাংশ খুঁজে বের করতে বলে, তাহলে পারস্পরিক কম্পেয়ার করতে হয়। প্রথমত আমরা ক এবং খ এর মধ্যে একটা কম্পেয়ার করব, দেন খ এবং গ এর মধ্যে, দেন গ এবং ঘ এর মধ্যে, এভাবে পর্যায়ক্রমে কম্পেয়ার করে সর্বশেষ যে ছোট হবে সেই হবে প্রকৃতপক্ষে ছোট। তাহলে এটা আমরা কিভাবে সমাধান করতে পারি, দেখো 3/4 আর এটা হবে 6/5। এই যে এইখান থেকে তোমরা যারা একদম নতুন আসো, যারা কখনোই ম্যাথ করনি, তারা একটু খেয়াল করো। এই 3/5কে তোমরা আর গুণ করো, 3 5 15 আর 4 6 24। একটু জাস্ট সিম্পলি খেয়াল করো, 3/4 এর নিচে মানটা হচ্ছে 15 আর 6/5 এর নিচের মানটা হচ্ছে তোমার 24। তার মানে এই দুইটা ভগ্নাংশের মধ্যে এই 3/4 হচ্ছে ছোট আর 6/5 হচ্ছে বড়। আমার কিন্তু প্রশ্নে ছোট বলছে, তাহলে এই ভগ্নাংশটা তুমি আবার এইখানে লিখবে। লিখে এইবার আমরা এই যে গয়ের সাথে কম্পেয়ার করব। আবার এখান থেকে গুণ করো, আড়াআড়ি 3 7 21 আর 4 6, আবার এখানে কত হয় 24। তার মানে দেখো এবারও 6/7 থেকে 3/4 এর নিচের মানটা আমাদের ছোট এসেছে, তার মানে এই ভগ্নাংশটা ছোট। এই ভগ্নাংশটা আবার তুমি এইখানে লিখবে, এইখানে তুমি আবার 2/3 লেখো, দেন আবার আড়াআড়ি গুণ করো, 3 3 হচ্ছে 9 আর 4 2 8। দেখো তো সর্বশেষ আমরা যদি এটা 3টা বক্স যদি এটা তৈরি করি, যে সবসময় থার্ড স্টেপে গিয়ে আমরা কিন্তু আনসারটা পাবো। সর্বশেষ বক্সে আসলে যে ছোট সে হচ্ছে এই সবগুলো ভগ্নাংশের মধ্যে ছোট, তাহলে আমরা বলতে পারি আমাদের আনসারটা হচ্ছে 2/3। সবাই একটু নিয়মটা খেয়াল করো কিভাবে অঙ্কগুলো আমরা সমাধান করেছি। ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। তোমরা যারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বি এবং ই ইউনিটে পরীক্ষা দিবে, তারা গ্রুপে আগামী 1 মাস সবসময় অ্যাক্টিভ থাকার চেষ্টা করবে। আমরা প্রতিনিয়ত এরকম বিগত বছরের প্রশ্ন সমাধান করব। আইকিউ ম্যাথ দুইটা সাবজেক্টই করব আমরা। তাহলে যারা নতুন আছো তারা এইভাবে অঙ্কগুলো যদি সমাধান করো, তোমরা খুব দ্রুত গতিতে কিন্তু সহজেই পরীক্ষায় ভর্তি পরীক্ষা তোমরা উত্তরটা করতে পারবে। এছাড়া আরেকটা নিয়ম হচ্ছে, এগুলাকে দশমিকে রূপান্তর করে কিংবা লসাগু করে অঙ্ক করা যায়, সেই নিয়মগুলো আমরা এখন না শিখি। আপাতত এই কম্প্যারিজম ফর্মুলাটা তোমরা মনে রাখো। আমরা এখন 3 নম্বর প্রশ্নে চলে যাচ্ছি। দেখো এইখানে বলা হচ্ছে নিচের কোন সংখ্যাটি তার বর্গের সাথে যোগ করলে 240 হবে। এখানে একটা জিনিস খেয়াল করো, এই ধরনের প্রশ্ন পরীক্ষা আসলে আসলে আমরা অপশন ধরে সলভ করার চেষ্টা করব। অপশন ধরে কিভাবে সলভ করতে হয় সেই জিনিসটা তোমরা খেয়াল করো। ধরো তোমার উত্তর হচ্ছে 15, তাহলে তুমি 15-র বর্গ বের করো। 15-র বর্গ হচ্ছে কিন্তু 225, মানে 15কে 15 দিয়ে গুণ করলে 15-র বর্গটা আমরা পাবো।
এই 225-এর সাথে আমি যদি এখন এই 15কে যোগ করি তাহলে কত হয় দেখো, 240। তাহলে দেখো আমার প্রশ্নে যে কথাটা বলেছে যে নিচের কোন সংখ্যাটি তার বর্গের সাথে যোগ করলে 240 হবে, তাহলে সহজেই কিন্তু আমি দেখলাম আমার সংখ্যাটা যদি 15 হয়, 15-র বর্গের সাথে আমি যদি ওই সংখ্যাটি অর্থাৎ 15 যোগ করি তাহলে আমার উত্তর কিন্তু 240 মিলে গেল। তাহলে বাকি অপশনগুলো করার কিন্তু আর প্রয়োজন নেই। অথবা কেউ যদি ইকুয়েশন ধরে করতে চাও, এটা আমি অপশন ক থেকে উত্তরটা বের করলাম, এরকম করেও করতে পারো যে আমি সংখ্যাটি ধরলাম এক্স, তাহলে এক্স স্কোয়ারের থেকেও আমি আসলে মানটা এটা একটু বড় হয়ে যাবে, আমরা এইভাবে করব না। তুমি অন্য অপশন যেমন ধরো 16কে যদি চেক করো মিলবে না, 18 মিলবে না এবং 20ও মিলবে না, এটা আমরা আগের ক্লাসটাতে আমরা করেছিলাম, তো এখন আর বিস্তারিত করালাম না। জাস্ট তোমরা এই অপশন ধরে দেখো এই জিনিসটা বুঝতে পেরেছো কিনা। যারা এখন আমরা লাইভে আছি সবাই কিন্তু কমেন্ট করার চেষ্টা করব, তাহলে আমরা কিন্তু ক্লাসটি আরো ইন্টারেক্টিভ হবে। তোমরা অবশ্যই ডান লিখে দিবে, একটা অঙ্ক শেষ হলে ডান লিখে দিবে। ওকে, আমরা এখন 4 নম্বর প্রশ্নে চলে যাচ্ছি। দেখো 4 নম্বর প্রশ্নে বলা হচ্ছে যে, প্রশ্নটা খুব মনোযোগ দিয়ে পড়ো। 10 জন ছাত্র এবং তাদের শিক্ষকের গড় বয়স 15 বছর। প্রথম 7 জন ছাত্রের গড় বয়স 15 বছর এবং বাকি 3 জনের গড় বয়স 11 বছর হলে শিক্ষক এর গড় বয়স কত? দেখো এইখানে অঙ্কটা আমরা যেটা ভুল করি, এখানে মোট মানুষ দেখো 10 জন ছাত্র এবং তাদের শিক্ষক, এটা হচ্ছে 15 বছর, এখানে কিন্তু মোট 11 জন তোমার ধরতে হবে। অর্থাৎ ছাত্র এবং শিক্ষকের মোট তোমার হচ্ছে বয়সের সমষ্টি তুমি যদি বের করতে চাও, জাস্ট দেখো 11কে তুমি 15 দিয়ে গুণ করো, তাহলে এই 10 জন ছাত্র এবং তাদের শিক্ষকের মোট বয়সটা আমরা পাবো, এইটা হবে 165। এরপরে কি করতে হবে, এরপরে খেয়াল করে দেখো 10 জন ছাত্র এবং তাদের শিক্ষকের গড় বয়স 15 বছর, তাহলে প্রথম 7 জন ছাত্রের গড় বয়স 15 বছর, বাকি 3 জনের গড় বয়স 11 বছর হলে শিক্ষকের বয়স কত? তাহলে এই যে 7 জন ছাত্র এবং এই 3 জন ছাত্রের যদি আমরা বয়সের সমষ্টি বের করতে পারি এবং এই 11 জন থেকে আমরা যদি ওই 10 জনের যোগফলটা বিয়োগ করে দিই তাহলে আমাদের আনসারটা হয়ে যাবে। তাহলে আমি কিভাবে করব দেখো, এখানে 7 গুণ 15 105 আর 3 গুণ এই যে 11 33, তাহলে 10 জনের মোট বয়স। দেখো 10 জনের মোট বয়স কিন্তু এটা যোগ করলে হবে 138। তাহলে এইটা কিন্তু শিক্ষক সহ 11 জন, আর এটা হচ্ছে শুধু শুধু ছাত্রদের, অর্থাৎ শুধু 10 জন ছাত্র তাদের বয়সের সমষ্টি। তাহলে শিক্ষকের বয়স যদি আমরা বের করতে চাই, সিম্পলি দেখো 165 থেকে তুমি যদি এই 10 জন ছাত্রের বয়সটা বাদ দিয়ে দাও, যে মানটা তুমি পাবা সেটাই কিন্তু হবে শিক্ষকের। অর্থাৎ 15 থেকে 8 বাদ দিলে 7, হাতে থাকে 1, 4, 6 থেকে 4 বাদ দিলে 2, অর্থাৎ এই যে 27 বছর এটা হচ্ছে শিক্ষকের বয়স হবে। দেখো তোমরা পুরো বিষয়টা বুঝতে পেরেছো কিনা, অবশ্যই একটু কমেন্ট করে জানাবা। তোমরা অনেকেই অনেক সময় প্রশ্ন করো যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জন্য আমরা কোন ম্যাথ বইটি ফলো করব বা কিভাবে প্রস্তুতি নিব। তোমরা যারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জন্য ম্যাথ বই কিনতে চাও তারা অবশ্যই এই ম্যাথ সলিউশন বইটি সংগ্রহ করবা, তোমাদের জন্য এই বইটি খুবই উপকারী হবে। যারা নতুন করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি নিতে চাচ্ছ বা সাধারণ গণিত বিশেষ করে বি এবং ই ইউনিটে যে 15 মার্কসের ম্যাথ প্রশ্ন আসে তাদের জন্য এই বইটি। তোমরা এই বইটি যদি কেউ কুরিয়ারে সংগ্রহ করতে চাও সেক্ষেত্রে এই নম্বরে যোগাযোগ করতে পারো। যারা কুরিয়ারে বইটি সংগ্রহ করতে চাও সরাসরি তোমরা একদিনে বইটি পেয়ে যাবা। এছাড়া সাধারণ গণিতের জন্য যারা অনলাইন কোর্সে ভর্তি হতে চাও তারা সরাসরি আমার সাথে কথা বলতে পারো, যদিও কোর্স এখনো শুরু হয়নি, সামনে শুরু হবে। তোমরা যেভাবে কোনো প্রবলেমে পড়লে আমার সাথে সরাসরি কথা বলতে পারবে, ভর্তি সংক্রান্ত বিষয়ে যে কোনো বিষয় জানতে হলেও আমার সাথে কথা বলা যাবে। আচ্ছা, 4 নম্বর প্রশ্ন হয়তো বা
দুই একজন বুঝতে পারোনি, তোমাদের জন্য দেখো 10 জন ছাত্র এবং তাদের শিক্ষকের গড় বয়স 15 বছর। এখানে 10 জন ছাত্র এবং শিক্ষক মোট 11 জন, এটাকে আমরা 15 দিয়ে গুণ করে এখানে 165 করলাম। পরে 7 জন ছাত্রের গড় বয়স হচ্ছে 15 বছর, 7 গুণ 15 105, এবং 3 জনের হচ্ছে 11, তাহলে 3 গুণ 11 এখানে হচ্ছে 33, তাহলে 105 আর 33 মিলে এখানে হচ্ছে 138। এটা হচ্ছে 10 জন ছাত্রের মোট বয়স। আর এই যে 165 এর মধ্যে শিক্ষক এবং 10 জন ছাত্র ছিল, তা আমরা 165 থেকে 138 বাদ দিয়ে যে 27 পেলাম, এটি হচ্ছে আমাদের আনসার। ওকে, আমরা এখন পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। 5 নাম্বার। তোমরা একটু চেষ্টা করো, যারা পারো তারা একটু কমেন্টে জানাও। খুবই সহজ একটি প্রশ্ন, অপশন ধরে সলভ করা যাবে। মোহাম্মদ হিমেল খান, প্রাইভেট ব্যাচ বিষয়ে আমরা পরে বিস্তারিত জানাবো গ্রুপে, তোমরা আগে লাইভ ক্লাসগুলোতে জয়েন করার চেষ্টা করো। পাঁচ নাম্বার প্রশ্নটা দেখো, আমাদের এখানে বলা হচ্ছে যে একটি পূর্ণ সংখ্যা তার 1/3 চেয়ে 10 বড় হলে সংখ্যাটি কত। সিম্পলি তুমি অপশন ধরে করো। ধরো তোমার উত্তর হচ্ছে 15, এইটার 1/3 মানে কি 3 ভাগের 1 ভাগ, তাহলে এটা দিয়ে গুণ করো, তাহলে 5। কত আসলো 5। দেখো আমার মূল সংখ্যাটা ছিল 15, আর এখন আমি 1/3 হইল 5, তারপরে 5 থেকে এই 15 10 বড় হয় না, তাহলে উত্তরটা কিন্তু তোমার 15। দেখো অন্য অপশনগুলাই যদি আমরা করি, যেমন তুমি যদি 12 কে নাও, এটা হচ্ছে 4, তার মানে 4 থেকে 12 কি 10 বড় না। মানে বিষয়টা হচ্ছে এইটার সাথে 10 যোগ করলে 15, অর্থাৎ ওই সংখ্যাটা হয় কিনা এটা দেখতে হবে। এখানে হয় কত, দেখো 14, এগুলো কিন্তু হচ্ছে না। তারপরে তুমি যদি 18 কে যদি তুমি সিলেক্ট করো, দেখো 6, এটার সাথে আমরা যদি 10 যোগ করি হয় 16, হচ্ছে না, অর্থাৎ ওই সংখ্যাটি হইতে হবে। ঠিক একইভাবে 25ও কিন্তু হবে না। আচ্ছা, আমরা 25 দিয়ে তো আসলে ভাগ করতে পারবো না, এটা পসিবল না, এটা হবেই না। তার মানে আনসার হচ্ছে আমাদের 15। জাস্ট সিম্পলি আমরা অপশন ধরে শিখবো। ওকে, আশা করি এই অঙ্কটি সবাই বুঝতে পেরেছো। এখন আমরা পরবর্তী অঙ্কে চলে যাচ্ছি। দেখো আমরা একটা ট্রেনের অঙ্ক করব। ট্রেনের অঙ্কে অনেকেরই সমস্যা থাকে, তা এই প্রশ্নটা আমরা আগে পড়ে নিই। একটি ট্রেন 120 মিটার দীর্ঘ একটি টেলিগ্রাম পোস্টকে 6 সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনটির গতি কত, অর্থাৎ ট্রেনটির গতি আমাদের বের করতে হবে। সেক্ষেত্রে আমরা কি করতে পারি। দেখো এই অঙ্কের সবসময় মনে রাখবা, ট্রেন করার সময় তোমার 3টা জিনিস প্রয়োজন হবে। একটা হচ্ছে ডিস্টেন্স, আরেকটা জিনিস হচ্ছে টাইম, এবং স্পিড। এই 3টা জিনিস তোমার দরকার একটা ট্রেনের অঙ্ক সমাধান করার জন্য। এই 3টা জিনিস তোমার প্রয়োজন। এখন দেখো এই 3টা জিনিসের মধ্যে আমার এই অঙ্কে মনে রাখবা, ট্রেনের অঙ্কে ট্রেনের যে দৈর্ঘ্য সেটাকে আমরা ডিস্টেন্স হিসাবে বিবেচনা করব। তাহলে ডিস্টেন্সটা হবে 120, আর সময়টা দেওয়া আছে 6 সেকেন্ডস। স্পিড, অর্থাৎ স্পিড বের করার সূত্র তোমরা মনে রাখবা, ডিস্টেন্সকে টাইম দিয়ে ভাগ করতে হবে। টাইম অর্থাৎ এই দেখো এই অঙ্কের ডিস্টেন্স হচ্ছে 120 আর টাইম কত 6, তাহলে এইটাকে যদি ভাগ করি, এটা কিন্তু মনে রাখবা মিটার, আর এটা দেওয়া আছে কি সেকেন্ড, এই যে প্রশ্নে বলা আছে, ঠিক আছে। তার মানে 20 ms, ms মানে হচ্ছে মনে রাখবা মিটার পার সেকেন্ড। এখন কিন্তু আমার প্রশ্নে আমার অপশনে আনসারগুলো দেওয়া আছে কিলোমিটার পার আওয়ারে, তার মানে আমি বের করছি মিটার পার সেকেন্ড, কিন্তু আমার অপশনে দেওয়া আছে কিলোমিটার পার আওয়ার। তাহলে আমরা কিভাবে সমাধান করতে পারি। সিম্পলি দেখো মনে রাখবা,
মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার আওয়ারে কনভার্ট করতে হলে 18/5 দ্বারা গুণ করতে হয়। জিনিসটা তোমরা একটু খাতায় লিখে নাও। মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার আওয়ার করতে হলে 18/5 দ্বারা গুণ করতে হবে। তাহলে এটা যদি আমি কাটি, তাহলে এইটা এখন হয়ে গেল 72 কিলোমিটার পার আওয়ার, অর্থাৎ কিলোমিটার পার আওয়ার। খুব সুন্দরভাবে অঙ্কটা সমাধান হয়ে গেল। এই জিনিসটা জাস্ট মনে রাখলে তুমি সহজেই কিন্তু যে কোনো ট্রেনের অঙ্ক সমাধান করতে পারবা। তোমাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাও, আমি পুরো অঙ্কটা আরেকবার তোমাকে রিভিউ করতেছি। ট্রেনের অঙ্কের ডিস্টেন্স বলতে আমরা ট্রেনের দৈর্ঘ্যটা কি বুঝি, টাইম 6 সেকেন্ডস দেওয়া আছে, আর স্পিড হচ্ছে ডিস্টেন্স ভাগ টাইম, ডিস্টেন্স 120। হ্যাঁ নাসিম, তুমি ট্রেনের যে কোনো অঙ্কে যদি তোমার মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার আওয়ার করতে হয় তাহলে 18/5 দিয়ে গুণ করতে হয়। অথবা আরেকটা জিনিস মনে রাখবা, কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ড আসতে হলে 5/18 দিয়ে গুণ করতে হয়, অর্থাৎ উল্টা। অর্থাৎ 5/18 দিয়ে গুণ করলে সেটা এমএস হয়ে যায়। ঠিক আছে, দুইটা জিনিস এখানে মনে রাখতে হবে। যদি সময় জানতে চায়, দীপ আকাশ একটি প্রশ্ন করেছে, কোনো সমস্যা নেই, সেক্ষেত্রে প্রশ্নে স্পিড থাকবে। সময়ের সূত্র একই, ডিস্টেন্সকে স্পিড দিয়ে ভাগ করলে আমরা সময় পেয়ে যাব। আবার ডিস্টেন্সের সূত্র হচ্ছে স্পিড ইন্টু টাইম। এটা আমরা পর্যায়ক্রমে আস্তে আস্তে আরো অঙ্ক আসলে তখন শিখতে পারবো। ওকে, আমরা 6 নম্বর অঙ্কটার পরে এখন আমরা 7 নম্বর অঙ্কটা চলে যাব। দেখো একটি নৌকার অঙ্ক আছে এখানে। এখানে বলা হচ্ছে যদি একটি নৌকা স্রোতের অনুকূলে 5 ঘন্টায় 50 কিলোমিটার এবং স্রোতের প্রতিকূলে 6 ঘন্টায় 24 কিলোমিটার অতিবাহিত করে, তবে নৌকা ও স্রোতের গতি কত? তোমাকে নৌকার গতিও বের করতে হবে, স্রোতের গতিটাও বের করতে হবে। একটু বড় অঙ্কটা, কিন্তু আমরা সহজেই সমাধান করতে পারি। কিভাবে করতে পারি দেখো, তুমি সবসময় মনে রাখবা এই অঙ্কগুলো করার জন্য তোমাকে 1 ঘন্টায় নিয়ে আসতে হবে। অর্থাৎ স্রোতের অনুকূলে 5 ঘন্টায় যায় 50, তাহলে 1 ঘন্টা যাবে। আমি এখানে সংক্ষেপে লিখি, 1 ঘন্টায় যায়। দেখো 5 ঘন্টায় 50 হলে তাহলে 1 ঘন্টা বের করতে হলে 50কে 5 দিয়ে ভাগ করি, তার মানে 10 কিলোমিটার। আর স্রোতের প্রতিকূলে 1 ঘন্টায় যাবে। দেখো এই যে 24 কিলোমিটারকে আমরা সময় কয় ঘন্টা আছে, 6 ঘন্টা দিয়ে ভাগ করব, তাহলে এখানে হবে 4 কিলোমিটার। তার মানে স্রোতের অনুকূলে 1 ঘন্টায় যাবে 10 কিলোমিটার এবং স্রোতের প্রতিকূলে 1 ঘন্টা যাবে 4 কিলোমিটার। এখন সূত্র শিখো তোমরা, কখনো মনে রাখবা নৌকার গতিবেগ বের করার সূত্র হচ্ছে নৌকার গতিবেগ, এই যে দুইটা মান বের করলাম না, এই দুটাকে যোগ করে 2 দিয়ে ভাগ করতে হবে। অর্থাৎ অনুকূল এবং প্রতিকূলের গতিবেগকে যোগ করে 2 দিয়ে ভাগ, জাস্ট এই জিনিসটা মনে রাখবা, অনুকূল এবং প্রতিকূলকে যোগ করে 2 দিয়ে ভাগ। তাহলে এখানে দেখো অনুকূলে বের করলাম 10, 1 ঘন্টা নিয়ে আসলাম কিন্তু, কারণ এই 5 ঘন্টার হিসেবে আনা যাবে না। আর এখানে হচ্ছে 4 ভাগ হচ্ছে 2, তার মানে 14/2, তাহলে এটা আনসার হবে 7। আর স্রোত প্রসেনজিৎ সরকার নয়, না কোনো সমস্যা হবে না, তুমি প্রশ্নে লিখতে পারবা, তবে টেবিলে না লেখাটাই ভালো। তুমি প্রশ্নে লিখলে কোনো সমস্যা নেই। আর এত বড় তো লিখবা না, তোমরা তো জাস্ট এই অংশটুকু করবা। দেখো আমরা এখন স্রোতের গতিবেগ মনে রাখবা, এই দুইটাকে বিয়োগ করে 2 দিয়ে ভাগ, অর্থাৎ অনুকূল এবং প্রতিকূল বিয়োগ করে 2 দিয়ে ভাগ, অনুকূল বিয়োগ প্রতিকূল ভাগ 2। অর্থাৎ এই 10 থেকে 4 বাদ দিয়ে 2 দিয়ে ভাগ করতে হবে। এখানে হবে তোমার 6 ভাগ, জায়গা হচ্ছে না আসলে, এখানে ছোট ছোট করে লিখি, 6 ভাগ হচ্ছে 2 সমান সমান 3 হবে আমাদের আনসার। তার মানে নৌকার গতিবেগ হবে 7 এবং স্রোতের গতিবেগ হবে 3। দেখো কারো কোনো প্রশ্ন আছে কিনা অবশ্যই তোমরা কমেন্টে জানাবা।
তোমাদের এই প্রশ্নে বুঝতে কোনো সমস্যা আছে কিনা আমি আরেকবার রিভিউ করতেছি পুরো প্রশ্নটা। যদি একটি নৌকা স্রোতের অনুকূলে 5 ঘন্টায় 50 কিলোমিটার এবং স্রোতের প্রতিকূলে 6 ঘন্টায় 24 কিলোমিটার অতিবাহিত করে, তবে নৌকা ও স্রোতের গতিবেগ কত? সিম্পলি দেখো, এই 50কে 5 দিয়ে ভাগ করবা, তাহলে 1 ঘন্টায় পেলাম 10 কিলোমিটার। কারণ আমাদের আসলে 1 ঘন্টায় প্রকাশ করতে হবে, 1 ঘন্টা নিয়ে এসে তারপর তো অঙ্কটা সমাধান করতে পারবা। আর স্রোতে আছে, প্রতিকূলে আছে 6 ঘন্টায় 24, তাহলে এটাকে 24কে 6 দিয়ে ভাগ করো, 4 কিলোমিটার। তাহলে এটা হচ্ছে 10 কিলোমিটার, এটা 4। এখন সিম্পলি যদি নৌকা বলে তাহলে মনে রাখবা এই দুটাকে যোগ করে 2 দিয়ে ভাগ, আর যদি গতি বলে, নদীর গতি বা স্রোতের গতি বলে, তাহলে এই দুইটা বিয়োগ করে 2 দিয়ে ভাগ। তাহলে এই দুটাকে যোগ করলে হয় 14, 2 দিয়ে ভাগ 7। তাহলে এটা আমি নৌকার গতিবেগ পেয়ে গেলাম স্থির পানিতে। আর নদীর গতিবেগ বলতে আসলে স্রোত বোঝাচ্ছে। মনে রাখবা অনুকূল থেকে প্রতিকূলকে বিয়োগ করে 2 দিয়ে ভাগ, অর্থাৎ 14 থেকে 4 বাদ দিলে 6 হবে, 2 দিয়ে ভাগ করলে 3, অর্থাৎ 7 এবং 3 হচ্ছে আমাদের আনসার। হ্যাঁ, পরীক্ষায় এই প্রশ্নটা কিন্তু মোটামুটি টাফ একটা কোশ্চিন। পরীক্ষা আরো সহজ, এই প্রশ্নটা গত বছর এসেছিল। আশা করি এই বছরে এরকম যদি প্রশ্ন আসে তোমরা কিন্তু সমাধান করতে পারবা। জাস্ট আমি যে কথাগুলো বললাম এই জিনিসটা তোমরা মনে রাখবা। আমরা পরবর্তী অঙ্কে চলে যাচ্ছি, যেহেতু অনেকগুলো অঙ্ক করতে হবে এবং প্রত্যেকটা অঙ্ক ভিন্ন ভিন্ন নিয়মের, তোমাদের নিয়মগুলো আমাকে বিস্তারিত আলোচনা করতে হয়। এছাড়া আমরা কিন্তু রেগুলার এরকম প্রশ্ন ব্যাংক সলভের ক্লাস করতে থাকবো। তোমরা অবশ্যই গ্রুপটাতে অ্যাক্টিভ থাকবা। 8 নম্বর অঙ্কটা দেখো, লগের একটা অঙ্ক, মানে সূচকের, বিশেষ করে সূচক বা ইন্ডিসিস আমরা বলি। এই সূচকের অঙ্কগুলো সমাধান করতে হলে তোমাদের কিছু মৌলিক নিয়ম কানুন জানতে হয়। এই বিষয়গুলো তোমরা একটু তোমাদের যে 9-10 বই আছে অথবা ম্যাথ সলিউশন বই থেকে যে নিয়ম কানুনগুলো দেওয়া আছে একটু পড়ে রাখবা। কারণ এই বেসিক নিয়মগুলো না পারলে কিন্তু তুমি ভর্তি পরীক্ষা অঙ্ক সমাধান করা তোমার জন্য কঠিন হয়ে যাবে। তাহলে আপাতত আমরা এই অঙ্কটা সমাধান করার চেষ্টা করি। এইখানে তোমরা একটা বিষয় কি জানো, যে এরকম পাওয়ারের উপরে যদি পাওয়ার থাকে, ধরো এরকম যদি থাকে যে এক্স স্কোয়ার, আবার এখানে দিলাম স্কোয়ার, তাহলে আমি কিন্তু লিখতে পারি এক্স টু দ্য পাওয়ার 4, তাই না? তার মানে এই যে 1/3 আর 1/2 এই দুটা কিন্তু আমি গুণ করতে পারবো। তাহলে লাইনটা কিন্তু আমার এরকম লিখতে পারি আমি 0.00064। দেখো এই দুটাকে আমি গুণ করে দিব, গুণ করে দিলে এটা হয়ে যাবে কি 1/6, তাই না? পরের লাইনে দেখো এই জিনিসটার আমি দশমিকটা তুলে দিব, তাহলে 64। এই দশমিকের জন্য একটা 1, দশমিকের পরে ঘর কয়টা আছে? 1 2 3 4 5 6, তাহলে 6টা শূন্য দাও। 1 2 3 4 5 6, এই পুরাটার উপরে এই 1/6। তারপরে খেয়াল করো, দেখো 2 এর উপরে যদি পাওয়ার 6 দাও তাহলে কিন্তু 64 হয়। একইভাবে এই শূন্যর উপরে যদি পাওয়ার 6 দাও তাহলে কিন্তু এই জিনিসটা হয়ে যাবে, তাই না? তাহলে আমরা যদি এখন 1/6 যা ছিল আর কি সেভাবে আমরা রাখি। এইভাবে কিন্তু তোমরা দেখো তো এই পর্যন্ত বুঝতে পেরেছো কিনা সবাই। আমি তারপরে একটু ধীরে ধীরে করি, তোমরা এই পর্যন্ত সবাই বুঝতে পেরেছো কিনা কমেন্ট করে জানাও। হ্যাঁ, অনেকেই বুঝতে পেরেছো। যাই হোক, আরেকবার একটু রিপিট করি আমি। এই যে এইখানে জাস্ট আমি কি করছি, এই দুইটা গুণ করছি, তাহলে এই 3-এর সাথে 2 গুণ করলে 3 2 6, তাহলে 1/6। দেন হচ্ছে এই 64 উপরে উপরে থাকলো, এই দশমিকের জন্য একটা 1, আর দশমিকের পরে 6টা ঘর, এই জন্য 6টা শূন্য জাস্ট লিখলাম। আর 2 এর উপরে যদি পাওয়ার 6 দাও তাহলে সেটা 64 হবে, কারণ 2কে 6 বার গুণ করলে 64 হয়। আর 10-এর উপরে পাওয়ার 6 দিলে এটা এরকম হবে। তাহলে এর পরের লাইন দেখো, এখন দেখো আমরা এই পাওয়ার এই 6 কিন্তু একের সাথে গুণ হবে, তাহলে 6/6। আর এইখানে দেখো 10-এর উপরে 6/6, তাহলে এটা কাটতে পারিনি, এগুলা কেটে দিলে উপরে থাকলো অনলি 2, নিচে থাকলো কি শূন্য। এটাকে তুমি যদি দশমিক করো, দেখো এই পূর্ণ সংখ্যা এক ঘর, অর্থাৎ একটা শূন্য আছে, তাহলে এক ঘর পরে দশমিক হবে। সিম্পলি কিন্তু হয়ে গেল। তাহলে কিন্তু আমাদের কোনো ক্যালকুলেটর বা আদার্স কিছুই প্রয়োজন হলো না, আমরা কিন্তু অঙ্কটা সহজেই সমাধান করতে পারলাম।
আমি কিন্তু এখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিগত বছরের প্রশ্ন অর্থাৎ গত বছর ভর্তি পরীক্ষায় যে প্রশ্নগুলো এসেছিল সেগুলোর রিয়েল সমাধান করতেছি আমরা। অর্থাৎ ভর্তি পরীক্ষায় এই রকম প্রশ্নই কিন্তু আসে, তোমাকে এরকম প্রশ্নই শিখতে হবে। আচ্ছা, আমরা পরের টুকু আরেকবার বলবো। দেখো এই অংশটুকু কি, এই যে এই দুইটা মানে সংখ্যার উপরে আলাদা আলাদা আমি পাওয়ার কিন্তু আছে, তার মানে এই 6-এর সাথে যদি এইটা গুণ করি তাহলে এটা 6/6 হয়। ঠিক একইভাবে এই 10-এর সাথে এই পাওয়ারটা গুণ করলে 6/, তোমার কিন্তু দুইটা সংখ্যার সাথে গুণ, যেমন ধরো এরকম যদি থাকে 2/3, আমি যদি এটার উপরে যদি 3 দিই তাহলে আমি কিন্তু লিখতে হবে 2/3, আবার নিচে কি লিখতে হবে 3/3, এরকম করে কিন্তু আমাদের লিখতে হয়। তার মানে আমি আলাদাভাবে লিখলে 6/6 আর 6/6, এই যে জাস্ট এই এটার সাথে গুণ হয়ে গেছে, এই 6-এর সাথে এই 1/6, এই 6-এর সাথে 1/6, তাহলে এটা তো কাটাকাটি যাবে, তাহলে 2/10 ইকুয়াল, দেখো একটা শূন্য আছে তাহলে এক ঘোড়াকে দশমিক দিলেই হয়ে গেল, এক ঘোড়াকে দশমিক দিলেই অঙ্কটা কিন্তু সমাধান হয়ে গেল। অর্থাৎ আমাদের আনসার হবে হচ্ছে ঘ নাম্বারটা। সবাই একটু রেসপন্স করো, কমেন্টে একটু জানাও যে তোমরা বুঝতে পেরেছো কিনা। খুবই ক্রিটিক্যাল একটি ম্যাথ, যদি তোমরা বুঝতে পারো অবশ্যই কমেন্টে জানাও। কয়েকজনই, বাকিরা সবাই কিন্তু কমেন্ট করতেছো না। সবার কিন্তু কমেন্ট করলে তোমাদের মধ্যে একটা কনফিডেন্স তৈরি, অ্যাটলিস্ট ডান অথবা আনসারটা তো লিখে দিতে পারো। সবাই একটু লেখার চেষ্টা করো যারা এখন লাইভে আসি আমরা। আমরা এখন 9 নম্বর অঙ্কটা সমাধান করব, একটু বড় এই অঙ্কটা, বীজগণিত একটি অঙ্ক। দেখো বলছে নিচের কোন সমীকরণটি 10y² ইকুয়াল x+2 ইন্টু x-2 এর সমতুল্য নয়। দেখো নর্মালি পরীক্ষা আসে সমতুল্য, তার মানে একটা আনসার হয়, কিন্তু সমতুল্য নয়, তার মানে এই চারটা অপশনের মধ্যে, এই চারটা অপশনের মধ্যে একটা অপশন সঠিক আছে, সঠিক না, আর বাকি তিনটা সঠিক, বিষয়টা হচ্ছে এরকম। তাহলে আমরা কিভাবে অঙ্কটা সমাধান করতে পারি? দেখো আমি আগে অপশন ক চেক করি। দেখো আমি অপশন ক এটা লিখলাম না, এটা না লিখে দেখো এটাকে আমরা কিন্তু 3 ধারা কমন নিতে পারি, যে জিনিসটা এরকম করতে পারি 30y² ইকুয়াল, এখানে আমি 3 লিখতে পারি না, তাহলে দেখো y² মাইনাস 4, দুই পাশ থেকে যদি 3 কেটে দিই তাহলে এটা অ্যাকচুয়ালি হয় কত, 10²। আর একটা জিনিস খেয়াল করো, এতটুকুর মধ্যে সূত্রে ফেলা যায়, মানে 3 ধারা ভাগ করে দিছি, তাহলে x² মাইনাস 2², তাহলে এটাকে আমি লিখতে পারি এখন, আচ্ছা নিচে লিখি, যদিও জাগার আসলে সংকট। দেখো এটা হবে তাহলে 10², তাহলে x+2, আর এখানে আমি লিখতে পারি x-2। একইভাবে আমি এখন খ নাম্বারটা করব, আমি আগে লিখে নিই তারপর তোমরা অঙ্কটা, মানে সবগুলাই করতে হবে, একটু বড় অঙ্কটা, আসলে কিছু করার নেই, এরকম বড় বড় অঙ্ক অনেক সময় পরীক্ষায় চলে আসে। দেখো আমি সবগুলাই করব, তোমরা একটু ধৈর্য ধরে দেখো কিভাবে করি। এইটা থেকে দুই কমন নিই আমরা, তাহলে x-2, জাস্ট এইখান থেকে 2 কমন নিচ্ছি, তাহলে 2x, আবার দেখো এখানে কিন্তু 2 দুগুণে 4 আমি লিখতে পারি, তাহলে x+2। দেখো এই দুই দ্বারা আমি এটা ভাগ করতে পারি, তাহলে আমার কি হবে 10², তার মানে এখানে হবে x-2 আর x+2। তো বিষয়টা কি দাঁড়ালো, অপশন ক থেকেও আমি এই ইকুয়াল করতে পারলাম, অপশন খ থেকেও আমি এইটা ইকুয়াল করতে পারলাম। এবার আমি অপশন গ চেষ্টা করব যে অপশন গ যাবে কিনা। অপশন গতে বলছে দেখো 10² প্লাস 4 ইকুয়াল x², তার মানে 10² ইকুয়াল x² মাইনাস 4, 10y², দুঃখিত, 10y² ইকুয়াল, এটাকে যদি আমি সূত্রে ফেলো x² মাইনাস 2², তার মানে 10y² ইকুয়াল x+2, আর এটা হবে কি x-2। খেয়াল করে দেখো অপশন ক, খ, গ এই অংশটা সমতুল্য, কিন্তু এইটাকে বানানো যাবে না, অর্থাৎ আনসার হচ্ছে আমাদের এইটা, অর্থাৎ ঘ নাম্বারটা হবে না। একটু বড় অঙ্কটা, তোমরা একটু সবাই খেয়াল করো, আমি আবার বুঝাবো।
দেখো আমরা কিন্তু রিয়েল কোশ্চেন সলভ করতেছি, আশা এরকম আমরা যখন পরবর্তী সেটগুলো করব তখন তোমাদের কাছে জিনিসটা আরো অনেক সহজ হয়ে যাবে। একদম নতুন অনেকের কাছে ম্যাথ জিনিসটা, যারা কমার্সের আছো তোমরা, তোমাদের জন্য ইউনিট খুবই ইম্পর্টেন্ট। এখানে কিন্তু জাস্ট ব্যবসা শিক্ষা শাখার ছাত্ররাই বেশি চান্স পায়। তোমরা যদি অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, বাংলা ইংরেজির পাশাপাশি এই ম্যাথটা শিখো, তোমাদের জন্য চান্স পাওয়া কিন্তু খুবই সহজ। যারা ফার্স্ট টাইমার আছো, যারা সেকেন্ড টাইমার আছো, সবার জন্যই কিন্তু সহজ যদি তুমি ম্যাথটা শিখো। পাশাপাশি যারা আমরা আর্টস কমার্সের বি ইউনিটের প্রস্তুতি নিচ্ছি, তাদের জন্য ই ইউনিটের ম্যাথ এবং বি ইউনিটের ম্যাথ কিন্তু একই রকম। তোমরা দুইটা ইউনিটই কিন্তু একসাথে কভার করতে পারো। ওকে, আমরা এখন 10 নম্বর অঙ্কটি সমাধান করব। অনেক বড় এই অঙ্কটাও, অনেক বড় একটা অঙ্ক। আসলে পরীক্ষায় বড় বড় অঙ্কগুলো আসে। হ্যাঁ জাহিদ হাসান, আমরা প্রতিদিন 10:30টায় আমরা ক্লাসগুলো নিব। প্রতিদিন বা 1-2 দিন পর পর আমি জানিয়ে দিব, গ্রুপে পোস্ট করে দিব, তোমরা একটু খেয়াল রাখবা। আচ্ছা, আমরা 10 নম্বর অঙ্কটি সমাধান করি। এখানে বলা হচ্ছে যে 7/8 এবং 1/9 এর যোগফল কোন সংখ্যাদ্বয়ের মধ্যবর্তী। অর্থাৎ এই দুটো সংখ্যা তোমার যোগ করতে হবে। আগে আমরা যোগ করে দেখি। দেখো 8 নং 72, আমরা যদি 72কে এইটা দিয়ে ভাগ করি তাহলে হবে কত? 9। তাহলে 7 নং 63 যোগ এখানে হচ্ছে 8, তার মানে উপরে হবে কত? 71, নিচে হবে 72। তার মানে এটা কিন্তু মোটামুটি তুমি যদি ক্যালকুলেশন করো, এইটা তুমি যদি ক্যালকুলেশন করো মানে 9 পয়েন্ট অর্থাৎ সামথিং হচ্ছে আর কি, তাই না? মানে 9 দশমিকের থেকে একটু বেশি হবে। দশমিকের মানটা আমরা চাইলে লিখে নিতে পারি, তোমরা ভাগ করতে পারো। অর্থাৎ একের কাছাকাছি, মানে অনেকটা 9 দশমিক সামথিং আমি লিখলাম না, মানে জাস্ট অনুমান করলাম, যেহেতু আমাদের পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না, আমরা জাস্ট অনুমান করে নিলাম। এখন দেখো এই যে মানগুলো আমরা একটু বসানোর চেষ্টা করি, আমাদের কিন্তু এই দুইটা জিনিসের মাঝখানে হইতে হবে। দেখো হাফ এবং 3/4, আমরা জানি হাফ মানে কি 0.5 আর 3/4 মানে কিন্তু 0.75। একইভাবে তুমি যদি অপশন খ কে যদি লেখো 3/4, এখানে আছে 1, তাহলে 3/4 এবং 1, তাহলে 3/4কে আমি লিখতে পারি 0.75 এবং 1, একের তো আর দশমিক করার প্রয়োজন নেই। একইভাবে ঘ নাম্বার আমি লিখতে পারি 1 এবং 5/4। মনে রাখবা 5/4কে তুমি ভাগ করলে এটা হবে 1.25। একইভাবে আমরা যদি ঘ করি, আমি আগে লিখে নিই 5/4 ভাগ হচ্ছে 5/4, তাহলে এটা হবে তোমার 1.25 আর এইটা হবে হচ্ছে 1.5। তুমি ভাগ করলে আর 1.5 পাবা। এই ভগ্নাংশ, এখন অনেকে প্রশ্ন করতে পারো ভাইয়া পরীক্ষায় কিভাবে এগুলো এত সহজে সমাধান করবো? তোমাকে আগে থেকে এই ভগ্নাংশের মানগুলো মুখস্থ করতে হবে, মানে তোমাকে বই থেকে বা আগে থেকে শিখে রাখতে হবে। তুমি যদি কিছু জিনিস মেমোরাইজ করে রাখো তাহলে কিন্তু তুমি সহজেই পরীক্ষার সমাধান করতে পারবা। এখন একটা জিনিস খেয়াল করো, তোমার কি মনে হয় এই যে 9, এখানে যে আমরা লিখছি যে 9 দশমিক সামথিং, মানে এই যে 0.9, সাপোজ ধরো 9 দশমিক সামথিং আর কি, তাহলে এই মানটা কিন্তু তুমি দেখো 0.75 এবং 1-এর মাঝখানে এই মানটাই আছে। বাকি অপশনগুলো সঠিক না, আমাদের উত্তর হচ্ছে খ। তোমরা আবার একটু দেখো, আমি আবার বলবো। অঙ্কটা বড় মনে হচ্ছে হয়তো বা অনেকের, তোমরা একটু রেসপন্স করো কমেন্টে, যে জাস্ট দেখো বিষয়টা আসলে কনসেপ্টটা ক্লিয়ার হলেই কিন্তু হলো। ভবিষ্যতে প্র্যাকটিস করলে তখন কিন্তু এই অঙ্ক করতে তোমার এত সময় লাগবে না, তুমি তখন কিন্তু সহজেই সমাধান করতে পারবা। সবাই একটু কমেন্ট করো। হ্যাঁ, উত্তর হবে কিন্তু 3/4 এবং 1-এর মাঝামাঝি যে সংখ্যাটা সেটা হবে আমাদের আনসার। এই যে এইটা হবে আমাদের হচ্ছে আনসার। হ্যাঁ, SM নাসিম ইসলাম, সবগুলোর মানই তোমাকে মনে রাখতে হবে। এটা কিন্তু খুব কঠিন না, খুব কঠিন না। তুমি হয়তোবা তোমরা অঙ্ক করনি বিধায় একটু কষ্ট হচ্ছে, তোমরা যদি অঙ্ক করা শুরু করো তাহলে এটা তো কঠিন মনে হবে না তোমাদের।
আচ্ছা, আমরা ক্লাসের শুরুতে একটি অ্যানাউন্সমেন্ট দিয়েছিলাম, আবার একটু আমি তোমাদের অনেকেই হয়তো প্রশ্ন করেছো, আরেকটা আবার ছোট্ট অ্যানাউন্সটা দিয়ে দিচ্ছি। দেখো, তোমরা যারা ম্যাথের জন্য বই কিনতে চাও তারা অবশ্যই এই ক্লাইম্যাক্স ম্যাথ সলিউশন বইটা সংগ্রহ করবা। এই বইটাতে সবগুলো ম্যাথ টপিক অনুযায়ী ব্যাখ্যা আকারে দেওয়া আছে এবং সবগুলোই সলিউশন করা আছে। যারা বইটি সংগ্রহ করতে চাও, তারা যারা ম্যাথের প্রস্তুতি নিতে চাও, তারা এই বইটি সংগ্রহ করলে আমার মনে হচ্ছে তোমাদের ভালো হবে। পাশাপাশি এই বইটি যারা কুরিয়ারে সংগ্রহ করতে চাও, এই যে এইটা স্ক্রিনশট নিয়ে রাখো, এই নাম্বারটায় যোগাযোগ করে নিতে হবে। বইটির দাম হচ্ছে 150 টাকা, সাথে 50 টাকা কুরিয়ার চার্জ দিতে হয়। তাহলে তোমরা এই বইটি সংগ্রহ করতে পারবে। এই নাম্বারটায় যোগাযোগ করলেই হবে। এছাড়া আমরা ভবিষ্যতে যদি কোনো অনলাইন ব্যাচ শুরু করি, এই গ্রুপে তোমরা আপডেট পাবা। এবং তোমাদের ম্যাথ সংক্রান্ত প্রস্তুতি নেওয়ার বিষয়ে কোনো প্রশ্ন থাকলে আমাকে এই নাম্বারে সরাসরি ফোন করে প্রশ্ন তোমরা করতে পারবা। এই নাম্বারটা হচ্ছে আমার। তোমরা যারা ভবিষ্যতে কোনো হেল্প প্রয়োজন হলে আমার সাথে অবশ্যই তোমরা যোগাযোগ করবা প্রস্তুতির বিষয়ে, বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতির বিষয়ে। আচ্ছা, আমরা এখন 11 নম্বর অঙ্কটা সমাধান করব। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গত বছর ই ইউনিটের সেট এতে 11 নম্বর ম্যাথের কোশ্চেনটি ছিল এইটা, অর্থাৎ আজ তানজিলার 34তম ও তার মেয়ের 8ম জন্মদিন, কত বছর পর তানজিলার বয়স মেয়ের বয়সের দ্বিগুণ হবে? আমি তোমাদের কাছ থেকে এই প্রশ্নের আনসারটা চাচ্ছি। যারা মোটামুটি অঙ্ক পারো তারা এই প্রশ্নটার সমাধানটা একটু যদি খাতায় তুলে পিক তুলে দেওয়া পসিবল হয় দাও, লিখে দাও, অথবা আনসারটা বললেও হবে। চেষ্টা করো সবাই। প্রশ্নটা হচ্ছে কত বছর পর তানজিলার বয়স তার মেয়ের বয়সের দ্বিগুণ হবে? সবাই কমেন্ট করো। আচ্ছা, আমরা সমাধানটা করার চেষ্টা করি। দেখো, তানজিলার বয়স ছিল 34। তাহলে আমি ইকুয়েশন দিয়ে করবো, পরে অপশন ধরে তোমাদের শিখাবো কিভাবে অপশন ধরে করতে হয়। এই 34 সাথে একটা এক্স প্লাস করো, ইকুয়াল, দেখো তার মেয়ের বয়স 8, এটার সাথে সরি, আচ্ছা এটা আমি বাংলায় লিখি তাহলে বুঝতে সহজ হবে। এটার সাথে এক্স প্লাস করো, ঠিক এটা কি হয়ে যাবে? তার বয়সটা কিন্তু দ্বিগুণ হয়ে যাবে। অর্থাৎ এইটা তার তানজিলার বয়স কিন্তু বেশি, বয়স কম কার? তার মেয়ের সাথে আমি এর জন্য দ্বিগুণ করলাম, অর্থাৎ তানজিলার বয়স দ্বিগুণ, কিন্তু এই পাশে তুমি এই দুইটা গুণ করবা। তাহলে 34 যোগ হচ্ছে এক্স, এটা কি হবে তাহলে? 8 দুগুণী 16 যোগ 2x। এখন আমি কি করব? এই 2x থেকে এই এক্সটা বাদ দাও, আর এই পাশে এই 34 থেকে আমি উল্টাই দিলাম আর কি, জাস্ট লাইনটা। তাহলে এক্স এর মান হচ্ছে তোমার 18। এইটাই হচ্ছে আমাদের আনসার। 18 কেন উত্তর? অনেকে মনে প্রশ্ন হতে পারে। দেখো, তানজিলার এখন 34 বছর বয়স, তাহলে 18 বছর পর তার বয়স হবে 18 আর 34 হচ্ছে 52। একইভাবে তার মেয়ের বয়স এখন হচ্ছে 8, তার 18 বছর পর তার মেয়ের বয়স হবে 26। দেখো তো, 26-এর দ্বিগুণ 52 না? মিলে গেল অঙ্কটা, আমরা এটা প্রুফ পেয়ে গেলাম। ঠিক আছে, উত্তর হচ্ছে 18। সবাই একটু কমেন্ট করো, তোমরা রেসপন্স করো যারা আসো লাইভে। ওকে, আমরা এখন 12 নম্বর অঙ্কটা সমাধান করব। 12 নম্বর প্রশ্নটা একটি প্রবাবিলিটির ম্যাথ, সম্ভাবনার অঙ্ক। যারা পরিসংখ্যান পড়েছো ইন্টারমিডিয়েটে অথবা যারা সায়েন্সের আছো তাদের জন্য অঙ্কটা খুবই সহজ হবে। তা আমরা একটু দেখি। একটি বাক্সে ক্রমান্বয়ে 101 থেকে 350 অবধি সংখ্যাযুক্ত লটারির টিকিট রাখা আছে। এটা আছে হবে আসলে, আছে না। যে কোনো একটি টিকিট তুললে টিকিটটির গায়ের সংখ্যাটি শতকের অঙ্ক 2 হবার সম্ভাবনা কত?
আচ্ছা 2 শতকের ঘরে 2 এই জিনিসটাকে তোমরা বুঝো? শতকের ঘরে 2 বলতে কিন্তু বোঝায় 200, 201, 202, 203, 204, 205, 206 এইগুলো আর কি। দেখো সম্ভাবনার অঙ্ক হচ্ছে, প্রবাবিলিটির সূত্র হচ্ছে, ধন্যবাদ রাকিব হোসেন, সবাই উপকৃত হবা তোমরা। ধীরে ধীরে আরো আমরা অনেকগুলো ক্লাস করব, তো সবগুলো ক্লাসে উপস্থিত থাকার চেষ্টা করবা। আচ্ছা আমরা প্রবাবিলিটির সূত্র লিখি। দেখো মোট নমুনাটা নিচে দিতে হয়, আর উপরে দিতে হয় আমার অনুকূলে নমুনা, মানে তুমি যেটা চাচ্ছ অনুকূল নমুনা। তা আমি আগে অন্য একটা অঙ্ক করব। অন্য একটা অঙ্ক বলতে ধরো একটি ছক্কার গুটি নিক্ষেপ করা হলো। আমি প্রশ্ন করতে পারি 3 পড়ার সম্ভাবনা কত। প্রশ্নটা হচ্ছে আমার, একটি ছক্কার গুটি নিক্ষেপ করা হলো, 3 পড়ার সম্ভাবনা কত। দেখো একটা ছক্কার গুটি নিক্ষেপ করলে এরকম 6 রকমের সংখ্যা তুমি পাবা। তাহলে মোট সংখ্যা কয়টা? 6টা। আমি চাচ্ছি 3 পড়ার সম্ভাবনা কত। আনসারটা হবে 3। 3 কয়টা সংখ্যা? 3 হচ্ছে একটা সংখ্যা, তাহলে 1/6। এটা হচ্ছে একটি ছক্কার গুটি নিক্ষেপ করলে 3 পড়ার সম্ভাবনা। এটা আমি জাস্ট আলাদাভাবে তোমাদের এমনি বললাম। এখন এই অঙ্কে বলো তো মোট নমুনা কয়টা হবে? 101 থেকে 350 পর্যন্ত কয়টা সংখ্যা হবে? 101 থেকে 350 পর্যন্ত কিন্তু 250টা সংখ্যা হবে। আর এই যে আমাদের একজন কমেন্ট করেছে সাবরিন সুলতানা, সে বলেছে 200 থেকে 299, এইগুলাই হচ্ছে কিন্তু এই যে শতকের অঙ্ক 2 হবার সম্ভাবনা। তাহলে এইখানে কয়টা সংখ্যা হবে? এখানে কিন্তু তোমার 100টা সংখ্যা আছে, তার মানে এই 100 হবে তোমার উপরে। তুমি এখন কাটাকাটি করলে এটা কিন্তু হবে 2/5। এটাই হচ্ছে আমাদের আনসার। আমি আবার বলবো, তোমরা একটু নিজেরা ভাবো। আচ্ছা অনেকেই হয়তোবা এই জিনিসটা বুঝতে পারোনি, আপাতত এতটুকু খেয়াল করো। প্রবাবিলিটির সূত্র হচ্ছে অনুকূল নমুনা এবং মোট নমুনা। 101 থেকে 350 পর্যন্ত কয়টা টিকিট আছে? 250টা। জাস্ট এটা বুঝো। 101 থেকে 350, 200টা, 250টা কিন্তু হবে। আর শতকের অঙ্ক 2, এটা হচ্ছে এই যে 200 থেকে 299 পর্যন্ত বোঝাচ্ছে। এইখানে দেখো 200 হচ্ছে একটা, আর এই যে 99টা, মোট কয়টা হয়? মোট হচ্ছে কিন্তু 100টা হয়। 100 হচ্ছে উপরে। জাস্ট 100 ভাগ 250, এটা কাটাকাটি করলে 2/5 আনসার, অর্থাৎ 2/5। এটাকে বলা হয় সম্ভাবনার অঙ্ক, অর্থাৎ প্রবাবিলিটির অঙ্ক। যে একটা জিনিস তুমি, এটা লটারির বাক্সে এই টিকিটগুলো তুমি রেখে উত্তোলন করলে তুমি শতকের ঘরে অঙ্ক 2 হবার সমান। শতকের অঙ্ক 2 মানে 200, 201 থেকে 299 পর্যন্ত, 200 থেকে 299 পর্যন্ত এই 100টা টিকিটের কথা তারা বুঝাচ্ছে। কিন্তু মোট টিকিট আছে 250টা। 250-এর মধ্যে এই 100টা ওঠানোর সম্ভাবনা কত? তাহলে 250 নিচে, উপর হচ্ছে 100, মোট 2/5। ক নাম্বারটা হচ্ছে আনসার। আমরা এখন 13 নম্বর অঙ্কে চলে যাচ্ছি। 13 নম্বর অঙ্কে বলেছে দেখো যে 10 মিটার দীর্ঘ ও 8 মিটার প্রস্থ একটি ঘর 2 মিটার দৈর্ঘ্য ও 2 মিটার প্রস্থের কয়েকটি বর্গাকৃতির কার্পেট দিয়ে ঢাকতে হবে। প্রতিটি বর্গাকৃতির কার্পেটের মূল্য 12 টাকা হলে মোট কত টাকার কার্পেট লাগবে? এগুলো অঙ্ক খুবই সহজ। আচ্ছা তোমরা জানো না সবাই আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ। দেখো আমরা কিন্তু সবাই জানি, তার মানে এই দুটাকে গুণ করবা। দেখো 10 গুণ 8 কত হয়? 80। ঠিক একইভাবে ওই কার্পেটের আমরা ক্ষেত্রফল বের করব। তাহলে 2 ইন্টু 2, কার্পেটের ক্ষেত্রফল কত? 4। এখন তোমার কাজ হচ্ছে দেখো কার্পেট লাগবে, অর্থাৎ কার্পেট কয়টা লাগবে সেটা বের করতে হবে। কার্পেট লাগবে, খুব সহজ। ঘরের যে ক্ষেত্রফল সেটাকে কার্পেটের ক্ষেত্রফল দিয়ে ভাগ করা, অর্থাৎ কয় টাকা লাগবে? কার্পেট লাগবে হচ্ছে 20টি। এখন একটা কার্পেটের দাম কত? একটা কার্পেটের দাম 12 টাকা। তাহলে কত টাকার প্রয়োজন, অর্থাৎ মূল্য, কার্পেটের মূল্য, কার্পেটের যে দাম অথবা কত টাকার কার্পেট সেটা বের করব। 20 গুণ 12 কত হয়? 12 দুগুণী
24, অর্থাৎ উত্তর কিন্তু হয় 240, অর্থাৎ 240 টাকা। খুবই সহজ একটি অঙ্ক, কিন্তু অনেক বড় মনে হচ্ছে, আসলে তো বড় না। তুমি পরীক্ষায় কি করবা, আলাদা আলাদা ক্ষেত্রফল অর্থাৎ ঘরের ক্ষেত্রফল এবং কার্পেট, অনেক সময় টাইলস বলতে পারে, জায়নামাজ বলতে পারে, যেটাই বলুক আলাদা আলাদা ক্ষেত্রফল বের করে ভাগ করলেই তুমি সংখ্যাটা পেয়ে যাবা। যদি দাম দেওয়া থাকে ওই দামটা গুণ করে দিবা, তাহলে তোমার অঙ্কটার সমাধান হয়ে গেল। সবাই কমেন্ট করে জানাও যে অঙ্কটি বুঝতে পেরেছো কিনা। লাইভে তোমাদের বন্ধুদের আরও যারা বন্ধু বান্ধব আছে তাদেরকে যোগদান করার জন্য আমাদের এই গ্রুপটিতে ইনভাইট করতে পারো। আমরা নিয়মিত এখন থেকে এই ধরনের প্রশ্ন ব্যাংক সলভ ক্লাস নিব। বিভিন্ন রকম প্রশ্ন আমরা সলভ করব, বিশেষ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যাদের স্বপ্ন বা টার্গেট তাদের বেস করে। আমরা এখন 14 নম্বর অঙ্কটি করব। দেখো 14 নম্বর অঙ্ক বলছে যে 1 গ্যালন জ্বালানিতে একটি গাড়ি 25 মাইল চলতে পারে। সমপরিমাণ জ্বালানিতে অপর একটি গাড়ি 11.9 মাইল চলে। দুটি গাড়ি 12,000 মাইল চললে তাদের জ্বালানি খরচের পার্থক্য কত? মানে একটি গাড়ি প্রতি মাইলে মানে 1 লিটার তেল বা ধরো 25 মাইল চলতে পারে 1 গ্যালন জ্বালানিতে, আর আরেকটা গাড়ি 1 গ্যালন জ্বালানিতে চলতে পারে 11.9 মাইল। অঙ্কটা আমাদের করতে হবে। কিভাবে আমরা করতে পারি? সিম্পলি মোট ডিস্টেন্সকে আমি দেখো প্রতি মাইলে যায় 25, তাহলে এটাতে ভাগ করব। 120কে আমি যদি এই পুরোটাকে 12 দিয়ে মনে করো যদি ভাগ করি, তাহলে যেই সংখ্যাটা আসবে এটা ভাগ করলে তোমার হবে 120, ওখানে হচ্ছে 4, অর্থাৎ তুমি যদি এটা ভাগ করো 480 পাবা এখানে। একইভাবে দেখো এই 12,000কে আমি এখন এখানে একটা ট্রিক্স অ্যাপ্লাই করতে হবে। এখানে আছে কত 11.2, কিন্তু এটা তো তুমি করলে ক্যালকুলেটর প্রয়োজন হবে, কিন্তু ভর্তি পরীক্ষা তোমাকে ক্যালকুলেটর ব্যবহার করতে দিবে না। তুমি 11.9কে এখন 12 মনে করে লিখবা। তুমি যদি এখন এইটা দিয়ে এই 12,000কে যদি 12 দিয়ে ভাগ করো, তাহলে এখানে হবে কিন্তু 1000। প্রশ্নে বলতেছে যে এই দুইটার পার্থক্য, এটা আসলে পরে লিখলে তোমাদের জন্য বুঝতে সহজ হইতো। তাহলে 480 আর এই 12,000 বাদ 1000, এই দুটার পার্থক্যই হচ্ছে আমাদের আনসার। কারণ দুটি গাড়ি 12,000 মাইল করে চললে তাদের জ্বালানি খরচের পার্থক্য কত, অর্থাৎ এই গাড়িটার লাগবে 480 টাকা আর এই গাড়িটার লাগবে 1000, অর্থাৎ তাদের জ্বালানির যে পার্থক্য অর্থাৎ গ্যালন আর কি, 1000 থেকে 480 বাদ দিলে আমার আনসার হবে 520 গ্যালন। দেখো তো তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো কিনা। দেখো আমরা কিন্তু ওই যে 11.9 এটা তুমি রাখবা না, তুমি 11.9কে 12 কাউন্ট করবা, তাহলে দেখবা তোমার অঙ্কটার কোনো ক্যালকুলেটর ব্যবহার করার প্রয়োজন হলো না। কারণ আমরা দেখতেছি অপশনগুলো একটু দূরবর্তী অবস্থানে আছে, তার মানে এক্স্যাক্টলি দেখো আমি আনসার কিন্তু পেয়ে গেছি 520 গ্যালন। অর্থাৎ পরীক্ষার প্রশ্ন যদি তুমি 11.9 দিয়ে সলভ করতা তাহলে কিন্তু অনেক বড় হয়ে যেত, তাহলে তোমার জন্য কিন্তু সহজে সমাধান করা পসিবল হতো না। কিন্তু তুমি যখন এটাকে 12 ধরে করলা তখন কিন্তু সহজেই সমাধান হয়ে গেল। এই ধরনের অঙ্কগুলো কোথায় আসবে আমি আবারও বলি, যারা নতুন যদি কেউ থেকে থাকো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে ইচ্ছুক, বি এবং ই ইউনিট, এই দুইটা ইউনিটে 15 মার্কসের ম্যাথ থেকে প্রশ্ন আসবে। ম্যাথ না শিখলে এই দুটো ইউনিটে চান্স পাওয়া যাবে না। যদিও আলাদা আলাদা পাস মার্কস নেই, তারপরও ম্যাথ না শিখলে তুমি কিন্তু এই দুটো ইউনিটে চান্স পাওয়ার যোগ্য হিসাবে বিবেচিত হওয়া খুবই কষ্ট হবে। সর্বশেষ আমরা এখন 15 নম্বর অঙ্কটি করব। 15 নম্বর অঙ্কটা তোমরা একটু দেখো, এটা তোমরা একটু চেষ্টা করো, পরে আমি করিয়ে দিচ্ছি। যারা পারো তারা একটু কমেন্ট করে জানাও। তোমরা যারা ম্যাথের জন্য বই কিনবে তারা অবশ্যই ক্লাইম্যাক্স ম্যাথ সলিউশন বইটি কিনে নিবে। ওকে, আমরা এখন 15 নম্বর অঙ্কটি সমাধান করার চেষ্টা করব। দেখো এখানে বলছে একজন কৃষক তার জমির 90 ভাগ জমি চাষের জন্য পরিষ্কার করে এবং পরিষ্কার করা জমির 40% ধান এবং 50% গম রোপণ করে। অবশিষ্ট 720 একরে সে ভুট্টা রোপণ করে থাকলে তার চাষকৃত জমি কত একর? রাকিব হোসেন, তোমার উত্তরটি হয়নি।
এখানে কিন্তু 90%-এর কথা বলছে, অর্থাৎ তার জমি যদি ধরো 100% হয়, তার 90% সে কি করে, পরিষ্কার করে। এই পরিষ্কার করা জমির 40%, অর্থাৎ এই 40% সে কি করলো, অর্থাৎ 4 নং 36, এইটা সে ধান এবং বাকিটা অর্থাৎ 90-এর 50%, 45, এইটাতে সে গম, এই দুটাকে যোগ করে, এই দুটাকে যোগ করলে হবে 6 আর 5, অর্থাৎ 11, হাতে থাকে 1, অর্থাৎ 81, অর্থাৎ 81 ভাগ জমিতে সে চাষ করলো। অবশিষ্ট থাকে কত, দেখো অবশিষ্ট কিন্তু তোমার 720 একর ভুট্টা চাষ করে। অর্থাৎ মোট জমি যে তার হচ্ছে ধরো 100, এইটা থেকে তুমি 81 বাদ দাও, থাকে কত, 19। এই 19 ভাগে সে চাষ করে ভুট্টা। তাহলে এই 720-কে আমরা যদি 19 দিয়ে ভাগ করি, করে যদি আমরা 100 দিয়ে গুণ করি, এখানে আসলে একটু মিস্টেক হয়েছে, 90 হবে এখানে আসলে, মানে যতটুকু সে পরিষ্কার করলো সেইটা থেকে, এটা 9 লিখবা, এটা না হলে হবে না কিন্তু অঙ্ক। দেখো এখানে একটা বিষয় খেয়াল করো, অর্থাৎ 90 ভাগ পরিষ্কার করে, কারণ পরিষ্কার না করলে তা চাষ করতে পারবে না। তাহলে 90 থেকে 81, এই যে 100 ভাগের যে 90 ভাগ সে পরিষ্কার করলো, সেইখান থেকে অঙ্কটা আমাদের সমাধান করতে হবে। 90 থেকে 81 বাদ দিলে 9, তাহলে 720-কে 9 দিয়ে ভাগ গুণ 100, এইটাকে যদি করো 8 নং কত হয়, 72, তো গুণ করলে হবে 8000। এটাই হচ্ছে আমাদের আনসার। এটা আমি আসলে শর্টকাটটা আমি শিখাই, আস্তে আস্তে তোমরা বুঝতে পারবা কিভাবে করছি। দেখো ঐকিক নিয়ম থেকে এই যে 720 যেটা ছিল, এটার মান আমরা বের করে নিলাম 9, তাহলে 720-এর নিচে 9 দিয়ে গুণ 100, 100 মানে মূল জমিটা তার আমরা পেয়ে যাবো, অর্থাৎ উত্তর হবে 8000। আমাদের এই 15 নম্বর অঙ্কের মাধ্যমে আজকের যে 15টি অঙ্ক সমাধান করার কথা ছিল সেটা আমরা শেষ করলাম। তোমরা ভিডিওটা বারবার দেখবে, তাহলে তোমাদের যে অঙ্কে যদি সমস্যা থেকে থাকে তাহলে কিন্তু বিষয়টা ক্লিয়ার হয়। এবং অবশ্যই তোমাদের টাইমলাইনে এই ভিডিওটা শেয়ার করে রাখবে, যাতে ভবিষ্যতে যে কোনো সময় খুঁজতে না হয়, নিজের টাইমলাইন থেকে দেখে নিতে পারো। পাশাপাশি আমরা আরেকটু, আমি তোমাদের একটু বলি, আমাদের যে আরেকবার একটু এটা বুঝিয়ে নিই। দেখো মোট 100%-এর 90% পরিষ্কার করে, তাহলে 190%-এর 40%, কারণ এই যে 90, এই 90-এর 40 হচ্ছে সে ধান চাষ করে, তাহলে ধান করে কতটুকু, আচ্ছা একটু এখানে দেখে নিই আমরা। ধান করে হচ্ছে 36, ধরো 36 ভাগ, আর 90-এর 45 ভাগ হচ্ছে, অর্থাৎ অর্ধেক, এই যে 50%, দেখো এটা করে হচ্ছে গম, তাহলে এটা হচ্ছে ধান আর এটা হচ্ছে গম। হ্যাঁ নাসিম, আমি বিস্তারিত টপিক আস্তে আস্তে বলে দিব, তুমি তো এই প্রশ্ন দেখলেই বুঝতে পারো কোন কোন টপিক থেকে বিগত বছরে প্রশ্নগুলো এসেছে, তাহলে কিন্তু তোমার জন্য সমাধান করাটা সহজ হয়ে যায়। তাহলে 36 আর 45 81 হয়। এখন এই যে 90, এইখান থেকে 81 বাদ দাও, থাকে কত, 9, এই 9 অংশে সে ভুট্টা চাষ করে। এখন এই 720-কে 9 দিয়ে ভাগ করে জাস্ট সিম্পলি 100 দিয়ে গুণ করলে আমাদের আনসারটা চলে আসবে, অর্থাৎ উত্তর হচ্ছে 8000। আচ্ছা আমরা এখন একটু জাস্ট, আমি আমার বইটার কথা আরেকবার একটু বলবো তোমাদের। তোমরা যারা ম্যাথের জন্য বই কিনতে চাও তারা অবশ্যই এই ক্লাইম্যাক্স ম্যাথ সলিউশন বইটা কিনবা। এই বইতে প্রায় 40টা টপিকের আলাদা আলাদা করে সুন্দর করে ব্যাখ্যা আকারে, যেগুলো জাহাঙ্গীরনগর আসার মতো অঙ্কগুলা এবং অন্যান্য বিশ্ববিদ্যালয় আগে যখন ছিল, সুন্দর করে সমাধান করা আছে। তোমাদের যারা বই কিনো নেই, যারা বই কিনতে চাও অবশ্যই বইটা কিনে নিবে। এবং এই বইটি যারা কুরিয়ারে সংগ্রহ করতে চাও তারা এই নাম্বারটা যোগাযোগ করবে, এই জিনিসটার স্ক্রিনশট তোমরা নিয়ে রাখতে পারো। এবং অনলাইন প্রাইভেট ব্যাচে যারা পড়তে চাও, অনলাইন প্রাইভেট ব্যাচ আসলে কিছুদিন পরে শুরু হবে, সেটার ফি থাকে অনলি 500 টাকা। তোমরা যারা শুরু করতে চাও সেটা আমার সাথে ফেসবুকে আমাকে ইনবক্স করলেও হবে, অথবা এই নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারো। এছাড়া আমাকে আমার আইডিতে তোমরা যদি নক করো, আমি অবশ্যই তোমাদের যে কোনো সমস্যা থাকলে সেটা রিপ্লাই করি। ভর্তি পরীক্ষা সংক্রান্ত যে কোনো বিষয় তোমাদের বুঝতে সমস্যা হলে আমার সাথে জানাবো।
মেহেদী হাসান, আমরা আসলে টপিক অনুযায়ী পেইড কোর্সে আমরা আলোচনা করেছি, আমরা এখন এই জন্য বিগত বছরের প্রশ্ন সমাধান করিতেছি। তোমার যদি টপিক অনুযায়ী আমরা আস্তে আস্তে করব, সমস্যা নেই, একটু ধৈর্য ধরো, কারণ অনেক ক্লাস আস্তে আস্তে আমরা বিগত বছরের প্রশ্ন সমাধান করে তারপর আমরা টপিক অনুযায়ী যখন প্রয়োজন হবে আমরা অবশ্যই করব। আর বইটির দাম হচ্ছে 150 টাকা, আর 50 টাকা কুরিয়ার চার্জ। এছাড়া তোমাদের বিভাগীয় শহরে বা জেলা শহরে বড় যে লাইব্রেরিগুলো যেখানে ভর্তি পরীক্ষার বই পাওয়া যায় সেখানে এই বইটা পাবা। এছাড়া রকমারি.com-ও বইটা পাওয়া যাচ্ছে, ক্লাইম্যাক্স ম্যাথ সলিউশন বইটার নাম। তোমাদের যাদের প্রয়োজন তারা অবশ্যই সংগ্রহ করে নিও। আজকের মতো ক্লাসটি শেষ করবো। আল্লাহ হাফেজ। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাকে 10 সেকেন্ডের মধ্যে জানাতে হবে, তাহলে আমি কিন্তু দেখবো, নাহলে কিন্তু ক্লাসটা কেটে গেলে আর দেখা যাবে না। আর গ্রুপটাতে তোমরা অ্যাক্টিভ থাকবে সব সময়। হিমেল খান, আমরা আলোচনা করবো আজকে প্রথম ক্লাস আমাদের, আস্তে আস্তে আমরা সব বিষয়ই তোমাদের আমি সাজেশন দিব, তুমি একটু ধৈর্য ধরো তোমরা। আবার পরশুদিন আমরা আগামী ক্লাস একদিন পরে আমরা আবার ক্লাস করব, একদিন পর পর তোমাদের ক্লাস হবে এই গ্রুপেই। জিহান মাহির, আল্লাহ হাফেজ।